আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন আহমদ ছফার রচিত উপন্যাস যদ্যপি আমার গুরু। আজ পর্ব 2। প্রায় 10 দিন পর আবার রাজ্জাক স্যারের বাড়িতে গেলাম। একটু দেরি করেই গেলাম। যদি সকালে চাই আমাকে নাস্তা খেতে ডাকবেন, আমি এড়াতে পারবো না। ওনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদেয় খাবারের রসনায় অভ্যস্ত হয়ে যাই, ইন্টারন্যাশনাল হোস্টেলে ফজলুর নাস্তা আমার জিভে রুচবে না। স্যারের বাড়িতে গিয়ে দেখি আধছেঁড়া গেঞ্জিটার ওপর খদ্দরের চাদর চাপিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন। বিপরীতে নিয়াজ মোর্শেদ, এককালের গ্র্যান্ড মাস্টার। তখনও নিয়াজ একেবারে বাচ্চা, বোধহয় স্কুলও শেষ করেনি। নিয়াজকে একজন দক্ষ দাবাড়ু হিসেবে গড়ে তুলতে রাজ্জাক স্যার অনেক কিছু করেছেন, পারিবারিক বিপর্যয় সামাল দেওয়া পর্যন্ত। দেখলাম রাজ্জাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক, ফন্দি ফিকির নিয়ে গভীর আলাপ করছেন। নানা রকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন, মৌলভী আহমদ ছফা, বয়েন। আমি বসেই রইলাম। তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত্ত হয়ে রইলেন। ঘড়ির কাঁটা 9টার ঘর থেকে 10টার ঘরে এসেছে। বসে বসে আমার পায়ে ছিম ধরার উপক্রম। আমি উঠে গিয়ে শেলফে বই দেখতে থাকলাম। সমাজবিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব ইত্যকার নানা বিষয়ের গম্ভীর মলাটের বই। আমার মনে হলো এগুলোতে দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি। খোঁজাখুঁজি করতে করতে শেলফের একটা তাকে ফরাসি সাহিত্যের কিছু বইয়ের সন্ধান পেয়ে গেলাম। বালজাকের রচনাবলী, ফ্লবেয়ারের উপন্যাস, মোপাসার রচনা, ভিক্টর হুগের বই। ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে হলো বালজাকের রচনার প্রথম খণ্ড এক্ষুনি ধার চেয়ে বসি। যদি ধার দিতে তিনি অস্বীকৃত হন, লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি। কিন্তু আগ্রহটা চেপে গেলাম। বেলা 11টার দিকে নিয়াজ গাত্রোত্থান করল। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা, সৈল্লা যান নাই? আমি হাসতে চেষ্টা করলাম। স্যার টেবিলে পা দুটি উঠিয়ে দিয়ে দ্রুত হয়ে বসলেন। আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন? আমি বললাম, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন। স্যার শব্দ করেই হেসে উঠলেন। একই কথা মিস্টার হ্যারল্ড লাস্কিরে কইছিলাম। তিনি লাইব্রেরি দেখাইয়া দিয়া বলছিলেন, মাই বয়, গো অ্যান্ড সোক। আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না। লাইব্রেরিতে গো করা যায়, কিন্তু সোক কি করে সম্ভব? লাইব্রেরি তো গোসলখানা নয়। মনে হলো আমার কিংকর্তব্য বিমূঢ় অবস্থাটা স্যার বুঝতে পারলেন। তিনি বললেন, প্রথম লাইব্রেরিতে ঢুইক্কাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওয়া যায়, পয়লা 100টে পয়ড়া লইবেন। তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজা পাইবেন আপনার আগাইবার পথ। রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনই করে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে না দিতেন, হয়তো আমার আরব্ধ গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক। স্যার হুকো টানতে টানতে অনুচ্চ স্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভী আহমদ ছফা, লেখার ব্যাপারটি হইল পুকুরে ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুড়বেন, পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব। আর পড়ার কাজটা হইল অন্যরকম। আপনি যখন মনে করবেন কোনো বই পইড়া ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে, আপনার শব্দ ভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, দইটা নিবেন আপনার পড়া হয় নাই। মাঝখানে 1 সপ্তাহ বিরতি নিলাম। পরবর্তী সপ্তাহে পরপর 3 দিন গেলাম। কোনোদিনই স্যারকে একা পেলাম না। নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই। কেউ আসছেন নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ এসেছেন চাকরির তদবির করতে। এমনকি এক ভদ্র মহিলাকে
মৃদু স্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম। স্যার খুব অল্প কথায় জবাব দিলেন। চাকুরি প্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকরে বইলা দিমনে, হে যদি কথা না শুনে করণের কিছু নাই। ভদ্রমহিলাকে বললেন, আপনি 2 সপ্তাহ পর একবার আয়েন দেখি। দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম রাজ্জাক স্যার স্যুট টাই পরা ফর্সাপনা উঁচা লম্বা এক ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়ারের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানালেন, মার্চেন্ট অফ ভেনিসের শাইলকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কিনা? ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালতে যখন শাইলককে শাস্তি দিবার ভয় দেখাইতেছিল, শাইলক জবাবে কইছিল, এজুস, ব্লাড ইজ অলসো রেড। এইখানেই শেক্সপিয়ারের আসল প্রতিভা ফুইটটা বাহির হইছে। শেক্সপিয়ার 1600 শতাব্দীর মানুষ। সেই সময় ইউরোপে ইহুদিকে কি অবস্থা ভাইবা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিকে ওপর যে ধরনের জুলুম হইতাছিল, এটারে হিটলারের অত্যাচারের চাইতে কিছু কম বলা যাইব না। এইরকম একটা সময়ে শেক্সপিয়ার মাত্র কলমের একটা টানে তামাম ইহুদিরে মনুষ্য সমাজের অংশ বইলা প্রমাণ করলেন। চিন্তা কইরা দেখেন কেউ অসম্ভব ব্যাপার। অঘটন ঘটন পটিয়াসী প্রতিভা বইলাই শেক্সপিয়ারের পক্ষে ওইটা সম্ভব হইছিল। বেবাক মধ্যযুগ তালাশ কইরা দেখলেও এইরকম বিদ্যুতের মতন ঝলক দেওয়া একটা লাইন আপনি খুঁজা পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে 19বিংশ শতাব্দীর রেনেসা নিয়ে আলাপ করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসা যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলছিলেন। রাজ্জাক স্যারকে ওই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম, আপনারা 19th সেঞ্চুরিরে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন, বেশি দূর নিয়ে যাওন আপনাকে সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনাকে তথাকথিত মহাপুরুষেরা কোন ভূমিকা পালন করছিলেন, মনে মনে কম্পেয়ার কইরা দেখলেই নিজেই জবাব পাইয়া যাইবেন। আধুনিক বাংলা গদ্যের বিকাশই হইল 19th সেঞ্চুরির সবচেয়ে মূল্যবান অবদান। আপনারা রামমোহন রে একরে আকাশে তুল্লা ফেলছেন, তার সঙ্গে মীর সদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর আর রামমোহন দুজন কন্টেম্পোরারি। একবার অযোধ্যার নবাব বাজার দেখবার গেছিলেন। বাজারে সমস্ত মানুষ নবাব সাহেবের তাজিম দেখাইয়া বাসে না। সওদা তখন এক দোকানে বইয়া হুকা খাইতে আসিল। তারে যখন জানানো হইল নবাব সাহেব আইছে, আপনি তাজিম দেখাইতে আসেন, সওদা জবাব দিছিল, মাই ভি উর্দু জবান কা নবাব হে, মাগার কন পুছে। দুইজনের পার্সোনালিটি কম্পেয়ার কইরা দেখেন। রামমোহন রে বিলাত পাঠানোর সময় রাজা টাইটেল দিলেন বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহরই কোনো রাজত্ব আসিল না। রামমোহন এই টাইটেল গোটা জীবন আলগাইয়া রাখলেন। ডিগবির দেওয়ান হিসাবে তো রামমোহন তার নতুন ক্যারিয়ার শুরু করলেন। ঘুষ খাওন থেকে শুরু কইরা তার গুণের অন্ত আসিল না। রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান, অবশ্য তার বাংলা গদ্য লেখার কথাটা স্বীকার করতে হইব। তার তো যোগ্যতা ছিল অঢেল। ইচ্ছা করলেই আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। একেবারে ডাইনে বামে না তাকাইয়া হি চুজ টু রাইট ইন বেঙ্গলি। এটাই তার বড় কাজ। গৌড়ীর বাংলা ব্যাকরণই হইল তার বড় অবদান। আপনারা তার ধর্ম প্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন। ভারতবর্ষে রামমোহনের মতো ধর্ম প্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন। রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এইটারে বড় কইরা দেখুন ঠিক না। এন্টায়ার 19th সেঞ্চুরির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ। বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই তিন নানা মানুষের সঙ্গে রাজ্জাক স্যারের যেসব কথাবার্তা হলো, শুনে আমার মনে হলো তার বাক্য থেকে ঠিকরে মণিমুক্ত বেরিয়ে আসে। অতি সামান্য কথায়ও এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিষয়ে অভিভূত না হয়ে পারা যায় না। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বায়ে থেকে, যেদিক থেকেই দেখা হোক না কেন, কোনো দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরও দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক স্যারকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম। তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষীর ক্লান্তি কি জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি,
এথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছি। শেক্সপিয়ার বলেছেন, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। অতি পরিচয় সুন্দর সম্পর্ক মলিন হয়ে যায়। প্রত্যহের পরশ স্পর্শে অত্যন্ত হার্দ সম্পর্কের মধ্যেও ময়লা জমতে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণারও ঈষৎ পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানালা নেই, থাকলেও তাতে কোনো ছিটকিনি নেই। এদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায়, ওদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইলিচ লেনিন বার্নার্ড শ সম্পর্কে মন্তব্য করেছিলেন, আ গুড ম্যান অ্যামং দ্য ফেভিয়ান্স। রাজ্জাক সাহেবের অবস্থাটাও অনেকটা সেরকম। তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিবৃত্তিক তৃষ্ণার টানে আসে না। তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্ধা থাকে, কারো চাকুরির উন্নতি, কারো অন্যবিধ তদবির। মতলববাজ মানুষরাই বেশিরভাগ সময় রাজ্জাক সাহেবকে ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হবে। কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ডাক সাইটে উপাচার্য আব্দুল মতিন চৌধুরী বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধেবেলা তার ডক্টরাল থিসিসের একটা কপি সহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজ্জাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন। তখন তিনি মতিন সাহেবকে ফোনে জানালেন, আপনার থিসিসটা ফেলে গেছেন। মতিন সাহেব জবাবে জানালেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজ্জাক সাহেব বললেন, আমি তো বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। তখন রাজ্জাক সাহেবকে হলফ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছু বুঝতে পারবেন না। মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির দু একজন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময় মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কিনা বলতে পারবো না, তবে যারা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন। এইরকম দীপ্তিমান মনীষা সম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামুন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করছেন কেন, তার কারণ আমি নিজেকে বারবার জিজ্ঞেস করেছি। তার কারণ আবিষ্কার করতে অনেক সময় লেগেছে। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন, এর মধ্যে লেখাপড়া কতদূর করছেন? আমি কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিশ্রার ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজ্জাক স্যার জিজ্ঞেস করলেন, পড়ার সময় দরকারি অংশ টুইক্কা রাখার অভ্যাসটা করছেন কিনা? আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাইলে তো কোনো কামে আইব না, ক্ষেত চষবার সময় জমির আইল বাইন্দা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার শেলফের লেনিন রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বের করলেন। গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন, আপনারা তো এখন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন। দেখি লেনিন সাহেবের এই বইটা আগাগোড়া পইড়া সারসংক্ষেপ কইরা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো একজন আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেনিনের ইকোনমিক হিস্টোরি অফ রাশিয়া বইটা নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার জান কাবার হবার দশা। ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারদর্শিতা অর্জন করতে পারিনি। তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপ্ত হয়ে উঠেছিলাম, এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছেন, বৃহৎ জাতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈধ একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে। সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন
তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন, সেটাকেই গ্রন্থটির আকর্ষণ বলে আমার মনে হয়েছিল। লেনিনের মূল বক্তব্য ছিল এরকম: যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মানধাতা আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসে পেছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখের দিকে। কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনাটা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়ে সমাজের খোঁজ নলচে দুই বদলে ফেলেছে, কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জোয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রিত করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৃতকৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নেই। আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয়, তারা রাশিয়ার শিল্প, কৃষি সর্বত্র পশ্চিম ইউরোপের বুর্জোয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জোয়ারা তাদের শোষণের নাগপাশ বিস্তার করে ভারত কিংবা এশিয়া আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্যে আপনা থেকেই পশ্চিমা বুর্জোয়াদের রাগ বাড়িয়ে ডেকে আনবে। এই ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হলো, রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে। শিল্প শ্রমিকের সংখ্যাও পশ্চিমের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপরেও লেনিন মনে করে শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে সোপর্দ করতে হবে। যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি কলকবজা ব্যবহারের অধিক জ্ঞান রাখে, রাশিয়ার ভাবি শিল্পায়নের দায়িত্ব শ্রমিক শ্রেণীর ওপরই ন্যস্ত করতে হবে। মার্কসের হিসাব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাজশাহীতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদল বদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন। এই বৃহৎ কলেবরের গ্রন্থের প্রত্যেকটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওইখানে পেছনের টেবিলে রাখা যান, সময় হইলে দেখুন নে। তারপরে যেমন বই পড়ছিলেন পড়তে থাকলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম। আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হায় হায়, করছেন কি? একেবারে বেবাক বইটা সারসংক্ষেপ কইরা ফেলাইছেন। সেদিন তিনি 1 কাপ চাও খেতে বলেননি। অগত্যা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হলো। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, মৌলভী আহমদ সফা, লেনিন রে নিয়া বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজিতে না লেখা বাংলাতে লিখলে পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুধাবন করতে পেরেছেন, এটাই আমার বড় সান্ত্বনা। এ কথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে একটা কথা উঠল। আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে? তিনি বললেন, কেমনে কই কোনটা ভালো লাগে, তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পর একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সের কাছে জবাবদিহি করতে হয়। এই ভয়ে ওর কাছে কেউ ঘেঁষতে চাইতো না। অহন নামটা মনে করবার পারছি না। একসময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতির হইয়া গেল। একসময় তিনি আমাগো লগে থাকতে আইলেন। সেই সময় আমি শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে ফিরবার লইছি, সেই ভদ্রলোক আমার লগে আসিল। তখন দুপুরবেলা, খুব গরম, রিক্সার বদলির সময়, সহজে রিক্সা পাওয়া যায় না। যেই চড়বার লইছি, সেই ভদ্রলোক আমার হাত ধইরা টাইনা নিয়া কইল, এইটাতে চরণ যাইতো না, দেখছেন না কেমন হাড় জিরজিরা মানুষ। আমি যত রিক্সা ঠিক করি, একটা একটা ওসিলা বাইর কইরা বিদায় কইরা দেয়। সেই দিন বেবাক পথটা হাইটটা বাড়ি ফিরতে হয়েছিল। মেহন্নতি মানুষের উপর এই যে জাগ্রত সহানুভূতি,
আমার মনে হয়েছে এইটাই সমাজতন্ত্রের সবচাইতে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক ট্রটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এই দেশে ট্রটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছা হলো ট্রটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনে নেই। তাই জিজ্ঞেস করলাম, ট্রটস্কি সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলাত থেকে ফিরা ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশন বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুট ধরিয়ে একটুখানি লাজুক ভঙ্গিতে বললেন, বিলাত থেকে এসব আরো একটা তর্জমার কাজ আমি করছিলাম। আমি আগ্রহ সহকারে বললাম, কি কাজ স্যার? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত কইরা একটা ছোট বই আছে না, এটার ইংরেজি অনুবাদ করছিলাম। রাজ্জাক স্যারের অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপি কোথায়? তিনি ছাই ছাড়তে ছাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন, দেখে আমার রবীন্দ্রনাথের একটা গানের দুটি পঙ্গক্তি মনে পড়ে গেল। পথিক পরাণ চল রে ওরে তুই, যে পথ দিয়ে গেছে চলে বিকেল বেলার জুই। এখানে আমি কিছু নিজের কথা বলবো। পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দনতত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে, আমি মনে মনে সেগুলোকে অবন ঠাকুরের বাংলার ব্রত এবং ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের মধ্যিখানে রেখে একটা গড় করে গ্রহণ করেছি। রাজ্জাক সাহেব সারা জীবনে কিছু লেখেননি কেন, এই নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজ্জাক সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন, সে কৈফিয়ত একমাত্র তিনিই দিতে পারেন। তার হয়ে কিছু বলা আমার উচিত হবে না। তথাপি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন, সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল। তার মানসিক সূক্ষ্মতার এমন একটা সমুন্নত উত্তরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটিতে নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞানচর্চার সামাজিক প্রেক্ষিতটির কথা অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কেন এই তুলনাটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি। ঘর বাড়ি, দালান, অট্টালিকা এসব ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞান চর্চার নানা ক্ষেত্রে প্রতিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তারা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন, তারা জ্ঞান চর্চার কোন ক্ষেত্রটিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেই জিনিসটি নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 থেকে 47 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আইসিএস পাশ করেনি। এ কথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান অবদানের একটি হল পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিত তৈরি করা। দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দান, এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প এবং কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে ওই তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞানচর্চার যে আরও একটা বৈশ্বিক মানদণ্ড রয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ কিছু নেই। বিশেষত পাকিস্তান সৃষ্টির পর জ্ঞানচর্চার উত্তাপ আরও অবশিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিবেদিত প্রাণ মানুষও নতুন কোনো গবেষণা কর্মে আত্মনিয়োগ করেননি। তিনি বিয়ে পড়ানো এবং মিলাদ শরীফ করে সময় কাটাতেন। জ্ঞান বিজ্ঞান ব্যক্তির সাধনায় বিকশিত হয়, কিন্তু সমাজের মধ্যে জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া চাই। বৃহত্তর অর্থে জ্ঞান বিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ার একটা অংশ। অনেক সময় উৎকৃষ্ট বীজও পাথরে পড়ে নষ্ট হয়। আমার ধারণা রাজ্জাক সাহেবের ক্ষেত্রেও সেটিই ঘটেছিল। হ্যাঁ, রাজ্জাক সাহেবের যদি চাকুরি বাকুরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকত, অবশ্যই তাকে লিখতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে যে গবেষণা হয়েছে, তার বেশিরভাগই চাকুরির প্রমোশনের উদ্দেশ্যে লেখা। রাজ্জাক সাহেবের যদি সে বালাই থাকত, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের হ্যারল্ড লাস্কির মৃত্যুর পর তার লেখা থিসিসটা বগলে নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে ফিরে আসতেন না।
গোড়া ইংরেজ সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন তেন প্রকারের একটা থিসিস লিখে ডিগ্রিটা অর্জন করতেন। রাজ্জাক সাহেব যদি সংসার ধর্ম পালন করতেন তাহলে হয়তো জাগতিক উন্নতির প্রয়োজনে তাকে কিছু লেখালেখি করতে হতো। অনেকে, তার মধ্যে রাজ্জাক সাহেবের প্রিয়তম ছাত্রও রয়েছেন, মনে করেন রাজ্জাক সাহেব একজন গোড়া মুসলিম লীগ সমর্থক। কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকমের। তার অবস্থান কিছু অংশে মুসলিম লীগ পাটাতনে ছিল, একথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন তাকে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো। কিন্তু সেখানেও একটা বড় অসুবিধা ছিল। কৃষি প্রশ্নে লেনিন এবং কাউটস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল তাতে রাজ্জাক সাহেবের সায় ছিল কাউটস্কির অনুকূলে। লেনিন রেনিগেট কাউটস্কি শিরোনামে একটা পুস্তিকা লিখে কাউটস্কিকে কষে গালাগাল দিয়েছেন। এখন অনেকেই মনে করছেন কৃষি প্রশ্নে লেনিন কাউটস্কি যে বিতর্ক হয়েছিল তাতে কাউটস্কির অবস্থানটাই সঠিক ছিল। রাজ্জাক সাহেবকে এভাবে বোধ করি বিচার করা যায়, আ ট্রটস্কিয়াট অ্যামং দ্য মুসলিম লিগার্স। আমি রাজ্জাক সাহেবের হয়ে কৈফিয়ত দেবার কেউ নই। তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশের কাছ থেকে শুনে আসছি আসলে অকারণে একটা রাজ্জাক মিথ খাড়া করা হয়েছে। রাজ্জাক সাহেবের ভেতরে সার পদার্থ অধিক নেই। যদি কিছু বলার থাকতো অবশ্যই তিনি লিখে প্রকাশ করতেন। রাজ্জাক সাহেব কেন লেখেননি সে জবাব দেবার আমি কেউ নই। তারপরেও একটা কারণে রাজ্জাক সাহেবকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না। তিনি এই মহাচন্দ্রের পন্থা অনুসরণ করে তাদের স্তরে নেমে আসেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে আরও একটা ধারণা চালু আছে। সেটা হলো রাজ্জাক সাহেব আগাগোড়া কোনো বই পড়েন না। তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্ল্যাপ এবং গ্রন্থ পরিচিতি মাত্র পাঠ করে সকলের সামনে তিনি যে কত বড় মহাজ্ঞানী সেটা প্রমাণ করে থাকেন। এই অভিযোগটির জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্ট রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনোদিন বাক্যালাপ করিনি। তিনি কথা বলেছেন, আমি শুনেছি। তিনি যে স্পিরিটে কথা বলেছেন আমি সেভাবে গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারবো না। যা শুনেছি তার সবটাও স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়নি। আমার এই রচনায় রাজ্জাক সাহেবের পাণ্ডিত্য এবং মননশীলতার কতিপয় প্রান্ত আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে রাজ্জাক সাহেবের অগাধ পাণ্ডিত্য পরিমাপ করা যেমন সম্ভব নয়, তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না। আমি তাকে নানা সময়ে যেভাবে অনুভব করেছি সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আমার সন্তারিখের ঠিক থাকে না, আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করছি। কোনটা আগে কোনটা পরে পারম্পর্য রক্ষা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমরা তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ, নামকরা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমি আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনি আবার ওইগুলোর মধ্যে গেছেন কেন? আমি বললাম, স্যার সকলে ধরে বসলেন, আমি না করতে পারলাম না। স্যার হুকা টানতে টানতে বললেন, ঠিক আছে, আপনি যখন একেবারে খাড়াইয়া গেছেন একটা ভোট আপনারা দিমুনে। স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরে গিয়েছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলের কেউ জিততে পারেনি। তিনি মির্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও একটা বোঝাপড়া করে ফেলেছিলেন। এই এক মজার লোক। যে কথা তিনি শুনতে চান না কেউ যদি বলেন তিনি হাত পা নেড়ে জানিয়ে দেন, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি কানে কম শুনি। যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনে ফেলেন, এক বর্ণও বাদ পড়ে না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্ট ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিকচিহ্ন দিতে গিয়ে কোথায় দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে একটু একটু জ্বালা করছিল। তার পরের দিন স্যারের বাড়িতে গেলাম। তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন, সেজন্য লম্বা চওড়া একটা গল্প ফেদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে
কিভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানালেন। নওয়াব বাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফন্দিফিকির খুব ভালো করে বুঝতেন। সেই সময় মুসলিম রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের সংখ্যা ছিল হিন্দুদের তুলনায় খুব সামান্য। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজির হয়ে ব্যালট পেপার সই করিয়ে নিয়ে আসত। রাজ্জাক স্যার জানালেন, তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অতদূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া পত্রিকাটি সেই সময় খুব সম্ভবত প্রখ্যাত শিখ লেখক খুশবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজ্জাক স্যারের ওপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর রৌনক জাহানের ওপর অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ডক্টর রৌনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের ওপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সবকিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারবো না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদক তাকে গ্রিক দার্শনিক ডায়োজিনাসের সঙ্গে তুলনা করেছিলেন। এটা নতুন কথা নয়, এখানে অনেকেই তাকে ডায়োজিনাস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ডক্টর রৌনক জাহান পাকিস্তান ফেইলিয়ার অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দুটি অঞ্চলের বৈষম্যের তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয় রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করে। এই ডিলিট ডিগ্রি প্রাপ্তির ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটি সিল্কের পাঞ্জাবি, পাজামা, একটি ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার করেছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেওয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করেন। আত্মজীবনী লেখার কথা যখন উঠল, স্যার হাসতে হাসতে একটা ঘটনার উল্লেখ করেন। আমি একবার মিস্টার এ কে ফজলুল হকরে যাইয়া কইলাম, আমি আপনার জীবনীটা লিখবার চাই, আপনি যদি দয়া কইরা পারমিশনটা দেন কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর। আমার প্রস্তাব শুনে খেকাইয়া উঠা কইলেন, আমার জীবনী লিখতে চাও? নিশ্চয়ই তোমার একটা মতলব আছে। আমি কইলাম, মতলব তো একটা অবশ্যই আছে। হক সাহেব কইলেন, আগে হেইডা কও। আমি কইলাম, আপনি যখন গাঁও গ্রামে যান, মানুষের লগে এমন ব্যবহার করেন তারা মনে করে জনম ভইরা আপনি গাঁও গ্রামে কাটাইয়া তাকে সুখ দুঃখের অংশ লইতাছেন। তারপরে গাঁও গ্রাম থেকে ঢাকা শহরে আইসা আহসান মঞ্জিলের ছাদে উঠা নবাব হাবিবুল্লাহর লগে যখন ঘুড্ডি উড়ান, লোকজন দেখে আপনারে নবাব বাড়ির ফরজন্দ মনে করে। তারপরে আবার যখন কলিকাতায় যাইয়া শ্যামা প্রসাদের লগে গলা মিলাইয়া শ্যামা প্রসাদরে ভাই বইলা ডাক দেন, কলিকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামা প্রসাদের আরেকটা ভাই। বাংলার বাইরে লখনৌ কিংবা এলাহাবাদে গিয়া মুসলিম নাইট নবাবগো লগে যখন বয়েন, দেখলে মনে হইব আপনি তো আগেও একজন। এই এতগুলা ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এটা তো একটা মস্ত ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। এই অভিনয় ক্ষমতার একটা এনকোয়ারি আমি করবার চাই, আর নইলে আপনার আসল গুণপনা কোথায় এটা তো আমাকে অজানা নয়। হক সাহেব হুঙ্কার ছাইরা জিগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুই না হক সাহেব হ করে হাইসা উঠলেন। হক সাহেব সম্পর্কে কথাবার্তা আর বেশি দূর অগ্রসর হতে পারল না। মিসেস হামিদা হোসেন এসে গেছেন। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাদরেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেনের বেগম। এই ভদ্রমহিলা রাজ্জাক স্যারের বিশেষ স্নেহের পাত্রী। তিনি ছাত্রী থাকাকালীন বিলেতের অক্সফোর্ড না ক্যামব্রিজে একে ফজলুল হকের ওপর গবেষণা করছিলেন। ফজলুল হক সম্পর্কিত তথ্যাদি জানার জন্য ঢাকায় রাজ্জাক সাহেবের কাছে এসেছিলেন। রাজ্জাক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামালের পরিচয়। পরিচয়ের পর প্রেম, তারপর বিয়ে। রাজ্জাক সাহেবের কিছু পছন্দের মানুষ আছেন, তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দিন ওমর, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রৌনক জাহান, ডক্টর মমতাজুর রহমান তরফদার, এরা তার পছন্দের মানুষ। এছাড়া নিশ্চয়ই অনেকেই আছেন, কিন্তু আমি তাদের নাম জানি না।
ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক ধরনের বিশেষ স্নেহ রয়েছে। সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময় স্মরণ করতেন। সমুদ্রের জোয়ার ভাটার মতো তার সম্পর্কেরও ওঠানামা আছে। একসময় ইংরেজি বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেনের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায়। তার পছন্দ অপছন্দের বোধটি এত প্রবল যে মতান্তর ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রে মনান্তর ঘটে যায়। কবি সৈয়দ আলী আহসানের সঙ্গে সম্পর্কটা সেই 1990-91 পর্যন্ত আমি বেশ রোদ্যতাপূর্ণ লক্ষ্য করেছি। আরেকজন মানুষকে তিনি প্রগাঢ় শ্রদ্ধা করতেন। সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোকাররম হোসেন। খন্দকার সাহেবের মৃত্যুর পরেও তার পরিবারের দেখাশোনা করতে দেখেছি। মোকাররম সাহেবের ছেলের সঙ্গে নিজের ভাতুষপুত্রী দীপ্তির বিয়ে দিয়েছিলেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জিয়া সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন। আমার কাছে প্রায়ই বলতেন তার যোগ্যতা বিশ্বমানের। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।